স্বাগত আজ সারাদিনে দিনের ছোট বড় নানা ঘটনা নিয়ে এই আয়োজন। রাজধানী থেকে গ্রাম, প্রতিবেশী থেকে হাজার কিলোমিটার দূরের দেশ, রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদন, এই আয়োজনে বাদ যাবে না কিছুই। আমরা সংক্ষেপে আপনাকে জানানোর চেষ্টা করব আজ দিনভর দেশে বিদেশে কি ঘটল। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রকিব আহমেদ তমাল। আগামী শুক্রবার সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। ভোটের ফল প্রকাশের পরপরই প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকতে পারেন। গত 24শে জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাননীয় রাষ্ট্রপতি ভোট দেবেন, রাষ্ট্রপতির পরে স্পিকার মহোদয় ভোট দেবেন। যেহেতু ভোট দিতে আসবেন রাষ্ট্রপতি হিসেবে, সেই কারণেই তারা দুজনে ভোট দেবেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী ভোট দেবেন, মাননীয় বিরোধী দলের নেতা ভোট দেবেন, আর রাষ্ট্রপতি কেন্দ্রের যদি কোনো সংসদ সদস্য হন তাহলে তিনি ভোট দেবেন। এটা আমরা লাইভ দেখব, আর বাকি সবটাই রেকর্ড করা থাকবে। এবং আমরা যখন ভোট শেষ হবে, শেষের 5 মিনিট আগে থেকে আমরা আমরা এটা টোটালি লাইভ করবো। প্রজ্ঞাপনটা আমরা ওই দিন বিকেলেই প্রজ্ঞাপন হবে, ইনশাল্লাহ গেজেট হবে। আর পরের দিন 21 তারিখ সন্ধ্যা 7:30টায় যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবে তিনি শপথ গ্রহণ করবেন। ওখানে মাননীয় ডিগনিটারি যারা আছে, বিদেশি কূটনীতিবিদরা থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রীবর্গ থাকবেন, আমাদের হুইপবৃন্দ থাকবেন, এই ইম্পর্টেন্ট নোটেবল পিপল যারা আছেন, এরকম কিছু লোকরা থাকবে। এটা এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিধিমালা অনুযায়ী ভোটের দিন সংসদে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার সংসদের 349 জন ভোটার। ভোট গণনা শেষে তিনি নিজেই ফলাফল ঘোষণা করবেন। ভোটের এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতির কোনো ঘাটতি নেই উল্লেখ করে সিইসি বলেন, 35 বছর পরে রাষ্ট্রপতি পদে ভোটাভুটির এই ঘটনা ঐতিহাসিক। আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 349 জন। 20 তারিখে ভোট হবে 2টা থেকে 5টা পর্যন্ত। মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন। এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করবো। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। আগামীকাল হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই। নির্বিঘ্নেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সব প্রার্থী যাতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন, এমন গ্রাউন্ডে একটি রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। শুনানি শেষে রিটটি সরাসরি খারিজ করে দেয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, শুধুমাত্র ব্যক্তিগত প্রচারণার জন্য রিটটি করেন আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। রিটকারীকে জরিমানা করারও আবেদন করেন রাষ্ট্রেরই প্রধান আইন কর্মকর্তা, যদিও আদালত তার এই আবেদনের উপর কোনো আদেশ দেননি। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই, এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল, এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে রয়েছে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরে গণমাধ্যমটি বলছে, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সম্মানের সাথে অভ্যর্থনার বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে বিরোধ থাকার কথা স্বীকার করে ত্রিবেদী জানান, এসব সমাধানে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গুরুত্বপূর্ণ এবং সেটি একমাত্র সমাধান। ভারত সহ সবার সাথেই সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ, স্বার্থ দিয়ে বন্ধুত্ব হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে সচেষ্ট রয়েছে সরকার।
গণবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলেই তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। গুম সংক্রান্ত আইনের খসড়াকে আবর্জনা বলে মন্তব্য করেছেন জামায়াতের সংসদ সদস্য এবং গুমের শিকার মীর আহমদ বিন কাসেম। নিরাপত্তা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে বিএনপি দুর্বল আইন করছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদ, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশন যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বক্তারা জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত খসড়া আইনটির সংশোধন চান। গুমের ঘটনার তদন্ত কোনোভাবেই পুলিশের হাতে দেওয়া যাবে না। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিদ্যমান আইন রেখে কখনোই জনগণের পক্ষে কথা বলা যাবে না। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে চালু হয়েছে বিটিআরসি মহিলা বাস সার্ভিস। তবে চালুর পরদিনই এসব বাসে যাত্রীর সংকট দেখা গেছে। অধিকাংশ আসন ফাঁকা রেখেই চলতে দেখা গেছে বিশেষায়িত বাসগুলোকে। নারীদের জন্য আলাদা এই পরিবহন ব্যবস্থা গণপরিবহনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াবে বলে প্রত্যাশা যাত্রীদের। নিয়মিত ও পর্যাপ্ত বাস চলাচল নিশ্চিত হলে এর সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে বলে মনে করছেন অনেকে। প্রাথমিকভাবে 9টি রুটে 10টি বাস চালু করা হয়েছে। এসব বাসের চালক ও সহকারী উভয় নারী। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় আরও 4টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 5 জনই বাংলাদেশি। মঙ্গলবার রাত 2টার দিকে হোটেলের এসি বিস্ফোরণ ঘটলে ভয়াবহ আগুন লাগে। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, আরেক বাংলাদেশির বাড়ি ঢাকার সাভারে। তাদের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। গত 3রা আগস্ট স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে যান দৈনিক আজাদের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশিস দত্ত। সঙ্গে ছিলেন তার শ্বশুর আকরাম আলী। সোমবার চিকিৎসা শেষে বেঙ্গালুরু থেকে কলকাতা নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিট হোটেলে ওঠেন তারা। অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরিবার চাইলে এর খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 5 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে উপজেলার বেনিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের ঠেলে পাঠানো হয়। পরে 5 জন জীবননগর শহরে পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কিভাবে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তা যাচাই করছে পুলিশ। 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে পল্লী সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে। এতে খরচ ধরা হয়েছে 4,963 কোটি 67 লাখ টাকা। বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার বিকেলে জামিনে মুক্তি পান তিনি। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলায় তাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে গত সোমবার নো অর্ডার আদেশ দেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। এই আদেশের ফলে খায়রুল হকের কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবী। গত 10 আগস্ট হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্যারোলে কারামুক্ত থাকবেন তিনি। এর আগে পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আইনজীবী সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 931 জন। বিকেলে হামের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্যমতে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 823 শিশু। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 99 শিশু প্রাণ হারিয়েছে। 24 ঘন্টায় 931 শিশু হাসপাতালে ভর্তির পাশাপাশি ছাড়া পেয়েছে 974টি শিশু।
সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমেই কেবল হামের মতো মারাত্মক সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হামের বিস্তার ও জিনগত নজরদারি বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। 2024 সালের টিকাদান ক্যাম্পেইনে সময় মতো উদ্যোগ না নেওয়ায় এই মহামারী বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, আগামী অক্টোবরের মধ্যে দেশের 5টি বিভাগীয় ও জেলা শহরের নবনির্মিত 5টি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চিকিৎসা কার্যক্রম শুরু করবে। আমরা যে সময়টা বাস করছি সেটাই হচ্ছে আসলে মহামারী এবং অতিমারীর কাল। প্রযুক্তির পরিবর্তন, আমাদের জীবাণুর পরিবর্তন, আমাদের জীবনযাত্রার পরিবর্তন, আমাদের মোবিলিটি, ইন্টারন্যাশনালি কানেক্টিভিটি এবং ট্রাভেল করা, সব মিলিয়ে এখন পৃথিবীতে আর 100 বছর বোধহয় অপেক্ষা করতে হবে না পরবর্তী অতিমারী বা মহামারীর জন্য। এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকে এই মিজলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। পাওনা টাকাকে কেন্দ্র করে রাজধানীর আশুলিয়ায় কামরুল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু। আসামি আলামিনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার এনএম মোর্শেদ। দুপুরে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। বলেন, গত 8ই আগস্ট খুলনা থেকে আশুলিয়ায় কাজের সন্ধানে আসেন তারা। পরদিন একটি বাসা ভাড়া নিয়ে শুরু করে রাজমিস্ত্রির কাজ। পরে মজুরির টাকা নিয়ে বিরোধ শুরু হয় তাদের। কথা কাটাকাটির এক পর্যায়ে কামরুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আলামিন। 17ই আগস্ট তাকে খুলনা থেকে গ্রেপ্তার করে পিবিআই। 17ই আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় জড়িত আসামিকে খুলনা জেলার তেরোখাদা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ওই ডিসিস্টেড মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আমরা যখন ঘটনাস্থলে মানে ঢাকায় তাকে নিয়ে আসি, বাসাইদ এলাকায় ওই কক্ষে নিয়ে যাই, তখন ওই কক্ষের ভিতরে যে বাথরুম ছিল সেই বাথরুমের প্যানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি তার দেখানো মতে উদ্ধার করে আমরা জব্দ করি। পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় চট্টগ্রামের ফেরদৌস শিপইয়ার্ডকে 5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে তাদের জাহাজ কাটার কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে পরিবেশ অধিদপ্তরের শুনানিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও বায়রন না করে জাহাজ কাটার কাজ চালিয়ে যাচ্ছিল সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। বিষয়টি নিয়ে শিপইয়ার্ড কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইন তাদের 5 লাখ টাকা জরিমানা করে। গত 14ই আগস্ট ওই শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় সেপটিক ট্যাঙ্কের গ্যাস বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু হয়। ইউরোপে হামলার পরিকল্পনা করছে ইরান। ফাইন্যান্সিয়াল টাইমসের বিস্ফোরক দাবির পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নেটো। জোটের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, যে কোনো হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত এবং মিত্রদের সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বছরের শুরুতে ইরান থেকে তুর্কি লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 4 দফায় সফলভাবে ভূপাতিত করার উদাহরণ টেনে ওই কর্মকর্তা বলেন, নেটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং কার্যকর। তিনি দাবি করেন, শুধু ইরান নয়, যে কোনো শক্তি যদি নেটো জোটের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে তার দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না জোটভুক্ত দেশগুলোর সামরিক বাহিনী। ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বড় অঙ্কের মুনাফা গুনছে ভারত ও আমেরিকার তেল শোধনাগারগুলো। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন চাহিদার শীর্ষে বৈশ্বিক আমদানিকারকরা যখন জ্বালানির জন্য হিমশিম খাচ্ছে, তখন হামলা বা সামরিক অবরোধ মুক্ত থেকে রফতানি বাড়িয়ে দিয়েছে এই দুই দেশের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী দৈনিক চাহিদা 10 কোটি ব্যারেলের বেশি হলেও জুলাই মাসে বৈশ্বিক পরিশোধনের পরিমাণ দিনে প্রায় 50 লাখ ব্যারেল কমে 8 কোটি 90 লাখ ব্যারেলে নেমে আসে। আর এই ঘাটতিকে কাজে লাগিয়ে এশিয়ার রিলায়েন্স ও নায়ারার মতো ভারতীয় রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো রেকর্ড হারে সরবরাহ বাড়াচ্ছে। অন্যদিকে জুলাই মাসে আমেরিকার রেকর্ড প্রায় 9.5 কোটি ব্যারেল পরিশোধিত জ্বালানি রফতানি করেছে। কানাডার তৈরি পণ্যের উপর প্রস্তাবিত 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত শেষ মুহূর্তে স্থগিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এই ঘোষণা এসেছে। মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, একটি প্রাথমিক নীতিগত চুক্তির ভিত্তিতে এই শুল্ক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিশ্চিত করেন 22 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই ছাড়।
এতে ইলেকট্রনিক্স, আসবাবপত্র থেকে শুরু করে কানাডার $2,000 কোটি রপ্তানি আপাতত লোকসানের মুখ থেকে বাঁচল। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে আমেরিকার পণ্যের জন্য কানাডার বাজারে পূর্ণ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি আমেরিকার শ্রমিকদের সুরক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় এতে অন্তর্ভুক্ত থাকবে। রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যে ইউক্রেনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সম্প্রতি বরখাস্ত হওয়া দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিহাইলো ফেদরভ। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ইউক্রেন বর্তমানে গভীর শাসনতান্ত্রিক সংকটের মুখোমুখি। দেশে চলমান সামরিক আইনের কারণে নির্বাচন স্থগিত থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আইনি ও নিরাপদ পথ খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি। গেল জুলাইয়ে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে বিরোধের জেরে তাঁকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর থেকেই তার পুনর্বহাল এবং সেনা প্রধানের পদত্যাগের দাবিতে কিয়েভের রাজপথে নেমে আসেন ইউক্রেনের হাজার হাজার নাগরিক। অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলারদের তালিকায় নিজেদের সেরা অবস্থানে হাসান মাহমুদ। মুশফিকুর রহিম ধরে রেখেছেন তার পূর্বের র্যাঙ্কিং। তবে ব্যাটারদের তালিকায় নাম্বার 1 পজিশন হারিয়েছেন অজি ওপেনার ট্রাভিস হেইড। আইসিসি প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে 9 ধাপে গিয়ে 20 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক শান্ত। 3 ধাপে গিয়ে বোলারদের তালিকায় 24 নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। অপরদিকে ডারউইন টেস্টে 9 উইকেট নিয়ে 26 ধাপে গিয়ে বোলারদের তালিকায় 38 নম্বরে উঠে এসেছেন পেসার হাসান মাহমুদ, যা কিনা এই টাইগারের ক্যারিয়ার সেরা অবস্থান। 15 ম্যাচের জন্য জাতীয় দলের স্ট্রাইকার আল আমিনকে নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত 4 জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় শাস্তি পেয়েছেন তিনি। একই সঙ্গে আরেক ফুটবলার মিরাজুলকে 2 ম্যাচের জন্য ফিফা নিষিদ্ধ করেছে। জুনে 4 জাতির টুর্নামেন্ট শেষ হওয়ার 1 সপ্তাহ পর দলের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করে 1 দফা শাস্তি দিয়েছিল। আর এবার আল আমিন 15 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। সাম্প্রতিক সময়ে এটি কোনো বাংলাদেশি ফুটবলের জন্য বড় নিষেধাজ্ঞা। আর এই ছিল আজ সারাদিনের আয়োজনে। কাল আবারও দেখা হবে প্রতিদিনের ঘটে যাওয়া সব খবর নিয়ে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।